আমাদের দশম শ্রেণীর বায়ুমণ্ডলের স্তরবিন্যাসের চ্যাপ্টারতে একটা গুরুত্বপূর্ণ অংশ আছে যে স্ট্র্যাটোস্ফিয়ারে যেখানে মৌক্তিক মেঘ আবার মেসোস্ফিয়ারে নৈশদ্যুতি মেঘ কেন সৃষ্টি হয়, এর কারণ কি, এর সঙ্গে কিন্তু জেট বায়ুর একটা সম্পর্ক আছে। জেট বায়ু দু প্রকার, স্থায়ী জেট বায়ু, অস্থায়ী জেট বায়ু। উপক্রান্তীয় জেট মেরু জেট হচ্ছে স্থায়ী, আর আমাদের অস্থায়ী জেট বায়ু কিভাবে এই মেঘগুলো সৃষ্টি করে চলুন আমরা জেনে নিই। কি দেখা যাচ্ছে মেরু অঞ্চলে কখন রাতের বেলা, কখন রাত আমরা জানি যে 6 মাস রাত চলে, তাহলে সেই রাতের বেলা স্বাভাবিক এখানে যখন -80 ডিগ্রি টেম্পারেচার চলে যায় সেই সময়েও কিন্তু আমরা জানি যে ট্রপোস্ফিয়ারে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধি পেলেও 6.4 ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতা কমে, কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে কি হয়, স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু উষ্ণতা বৃদ্ধি পায়। কেন না, আমরা জানি যে এখানে কিন্তু আমাদের রক্ষা কবচ আছে, কে, ওজোন স্তর। ওজোন স্তর সে কি করে, সূর্য থেকে আগত আলট্রাভায়োলেট রশ্মিকে শোষণ করে, তার জন্য তার টেম্পারেচার কি হয়ে যায়, বেড়ে যায়। এই টেম্পারেচার বেড়ে যায় তার মানে কি এই অঞ্চলে উষ্ণতা অপেক্ষাকৃত এই অঞ্চলের তুলনায় বেশি, তার মানে এখানে একটা লো প্রেশার সৃষ্টি হয়। এই আবার এখানে ঠান্ডা পড়ার জন্য এখানে কি সৃষ্টি হয়, হাই প্রেশার। তাহলে এখানে দেখা যাবে একটা পরিচলন স্রোত প্রবাহিত হবে। কি পরিচলন স্রোত, আমরা পরিচলন স্রোত কাকে বলে, যদি এই জায়গাটায় জল গরম করা হয় তাহলে কি দেখা যাবে যে নিচের জল গরম হয়ে হালকা হয়ে উপরে উঠে যাবে, ভারী জল নিচে নেমে আসবে। অর্থাৎ চক্রাকার, এই যে ঠান্ডা গরম যে গোলাকারভাবে যখন চক্রাকার পদ্ধতিতে উত্তপ্ত তাকে বলবো পরিচলন পদ্ধতি। ঠিক একইভাবে মেরু অঞ্চলে রাতের বেলা যখন উষ্ণতা অনেকটাই কমে যাবে তখন কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে উষ্ণতা স্বাভাবিকভাবে অনেক বেশি থাকবে। আমরা জানি বায়ুর চাপের পার্থক্যের কারণে বায়ু অধিক ঘনত্বযুক্ত থেকে কম ঘনত্বযুক্ত দিকে প্রবাহিত হয়। তাহলে এই অঞ্চলে ঠান্ডা বায়ু বেশি ঘনত্বযুক্ত হওয়ার জন্য সে কিন্তু সোজাসুজিভাবে স্ট্র্যাটোস্ফিয়ারে কি করে, প্রবেশ করে। আর এর ফলে এই অঞ্চলে যে অল্প বিস্তর জলীয় বাষ্প নিয়ে যে জল অংশগুলো ছিল সেগুলো কিন্তু এই ঠান্ডা বায়ুর সংস্পর্শে এসে কী হচ্ছে, মেঘে পরিণত হয়, সিরাস মেঘে পরিণত হয়। তাই এই অঞ্চলগুলোতে আমরা কি মেঘ দেখতে পাই, মৌক্তিক মেঘ দেখতে পাই। আবার ঠিক একই প্রক্রিয়ায় এখান থেকেও গিয়ে এখানে যখন মেঘ সৃষ্টি করে এই মেঘটাকে আমরা বলছি নৈশদ্যুতি মেঘ। তাহলে এই দুটোই কিন্তু সিরাস মেঘ, এইভাবেই কিন্তু সৃষ্টি হয়। আবার এই যে এখান থেকে যে জেট বায়ুটা গেল, এই জেট বায়ু, এই অস্থায়ী জেট বায়ু, এই জেট বায়ু কিন্তু ওজোন গহ্বর সৃষ্টি করে। কীরকম, আমরা দেখলাম যে এই স্তরটা কি আছে, আমাদের ওজোন স্তর। তাহলে এই ওজোন স্তরের ঘনত্ব নিশ্চয় অনেক বেশি, তাই রক্ষা কবচ রূপে সূর্য থেকে যখন আলট্রাভায়োলেট রশ্মি আসে আমাদের ভূপৃষ্ঠে বেশি আসতে পারে না। কিন্তু এই যে বায়ুটা মেরু অঞ্চলে শীতকাল চলছে বলে যে এই অঞ্চল থেকে যে বাতাসটা স্ট্র্যাটোস্ফিয়ারের দিকে যখন গেল সে কিন্তু কি করলো, ওজোন স্তরের ঘনত্বটাকে বাড়িয়ে দিল, কমিয়ে দিল। ওজোন স্তরের ঘনত্ব কি করলো, কমিয়ে দিল, অর্থাৎ 200 ডপসনের কম। কেন কমিয়ে দিল, কারণ একটা ভিন্নধর্মী বায়ু যখন ওজোন স্তরকে ভেদ করে উপরের দিকে উঠবে সেই অঞ্চলের ঘনত্ব কী হয়ে যাবে, কমে যাবে। তাহলে সেই দিক দিয়ে আলট্রাভায়োলেট রশ্মি সহজে কিন্তু ভূপৃষ্ঠে আসবে। তাহলে কি হবে, ওই জন্য আন্টার্কটিকার মেরু অঞ্চলে কি দেখতে পাই আমরা, ওজোন গহ্বর কিন্তু দেখতে পাই। তাহলে এই কারণে কিন্তু আন্টার্কটিকাতে ওজোন গহ্বর আমরা লক্ষ্য করেছি, যেটা ফারম্যান আমাদের সামনে উপস্থাপন করেছেন এবং ডবসনও লক্ষ্য করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে নৈশদ্যুতি মেঘ বা মৌক্তিক মেঘ কেন সৃষ্টি হয়, কেন আন্টার্কটিকাতে শীতকালে আমাদের ওজোন গহ্বর সৃষ্টি হয়। কারণ ট্রপোস্ফিয়ার থেকে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে উচ্চচাপযুক্ত বায়ু স্ট্র্যাটোস্ফিয়ারে নিম্নচাপের কারণে প্রবেশ করলে এই বায়ু কি করছে, এখানে থাকা জলীয় বাষ্পকে নিয়ে মেঘ সৃষ্টি করছে। উপরন্তু এই বায়ু ওজোন স্তর ভেদ করে যাওয়ার সময় ওজোন স্তরের ঘনত্বকে যেই কমিয়ে দিচ্ছে, সেই ঘনত্ব কমযুক্ত অঞ্চল দিয়ে সূর্যের আলো সহজে কি করছে, আমাদের ভূপৃষ্ঠে এসে পৌঁছাচ্ছে। ওই জন্য আন্টার্কটিকাতে কি হচ্ছে, আলট্রাভায়োলেট রশ্মি চলে আসছে, জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে এবং প্রচুর পরিমাণে বরফ গলে যাচ্ছে। আশা করি বোঝাতে পারলাম যে কেন কি সৃষ্টি হয়।